দীর্ঘ ৩ বছর একটি আধুনিক রাষ্ট্র তার প্রতিরক্ষা কাঠামোর ওপর ভর করে কতটা পথ চলতে পারে তা নির্ভর করে তাদের দূরদর্শিতার উপর। কিন্তু গত ৩ বছরের টানা রক্তক্ষয়ী ও নিঃশেষকারী সংঘাতে ইসরায়েলের সামরিক বাহিনী আজ এমন এক ঐতিহাসিক ও ভয়াবহ সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে যা তাদের নিজেদের দীর্ঘমেয়াদী সব স্ট্র্যাটেজিক হিসেব নিকেশকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য দৈনিক পত্রিকা মারিফ এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য যা শুনে খোদ জেরুজালেম ও তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মারিফের গোপন সামরিক নথির প্রতিবেদন অনুযায়ী গত ৩ বছরের কম সময়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনী যে বিপুল পরিমাণ উন্নত গোলা বারুদ, প্রিসিশন মিসাইল, ভারী আর্টিলারি সেল ও বিস্ফোরক ব্যবহার করেছে তা বিগত পুরো ৩০ বছরেও তাদের প্রয়োগ করতে হয়নি। অর্থাৎ ৩ দশক ধরে হাজার হাজার কোটি ডলার খরচে তৈরি করা ইসরায়েলের তথাকথিত অপরাজেয় সামরিক ভাণ্ডার ও বিপুল গোলাবারুদের স্ট্র্যাটেজিক মজবুত এই দীর্ঘস্থায়ী বহুমাত্রিক যুদ্ধের আগুনে পুড়ে আজ প্রায় পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। যুদ্ধ শুধু গোলন্দাজ বাহিনী বা পদাতিক সেনার বন্দুকের নল দিয়ে চলে না। আধুনিক যুদ্ধ নিয়ন্ত্রিত হয় আকাশসীমার একচ্ছত্ব আধিপত্য এবং সাঁজোয়া বাহিনীর ক্রুলিং ট্র্যাকে। কিন্তু এই ৩ বছরে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশপথের তৎপরতা ও বোমিং অপারেশন এমন এক চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যা আধুনিক বিমান চলাচলের ইতিহাসের সমস্ত সুরক্ষা সীমা লঙ্ঘন করেছে। স্বাভাবিক শান্তিকালীন বা স্বল্পমেয়াদী যুদ্ধের পরিস্থিতিতে কয়েক বছর মিলিয়ে যে সংখ্যক কমব্যাট সর্টি বা বিমান অভিযান পরিচালনা করা হতো, এই অল্প সময়ের মধ্যবর্তী সংঘাতের মধ্যেই তার সমতুল্য বা তার চেয়ে কয়েক গুণ বেশি বিপজ্জনক আকাশ অভিযান চালাতে হয়েছে তেল আবিবকে। বিমানের এভিয়েনিক্স, এয়ারফ্রেম এবং জেট ইঞ্জিনগুলো টানা ওয়ার ওভারটাইমে চরম ক্ষয়প্রাপ্ত হয়েছে। শুধু আকাশপথই নয়, স্থলভাগের প্রধান চালিকা শক্তি মার্কাভা ট্যাঙ্ক বা সাঁজোয়া যানগুলোর ইঞ্জিন অতিরিক্ত ও দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে একে একে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। মারিফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা, লেবানন ও পশ্চিম তীরের বালু ও কাদামাটিতে হাজার হাজার ঘণ্টা টানা চলাচলের ফলে সৃষ্ট যন্ত্রাংশের ক্ষয় সামলাতে মেকানিকদের রাতারাতি হাজার হাজার নতুন ইঞ্জিন প্রতিস্থাপন করতে হয়েছে। কিন্তু তবু সরবরাহের চেইন আজ সম্পূর্ণ বিকল হবার পথে। সামরিক বিশ্লেষক ও কৌশলবিদদের মতে, যুদ্ধের হার্ডওয়্যার, মিসাইল, আর্মার্ড ভেসেল কিংবা ট্যাঙ্কের অকেজো ইঞ্জিন ধ্বংস হলে বিপুল অর্থের বিনিময়ে তা আমেরিকা থেকে আমদানি করা যায় কিংবা কারখানায় পুনরায় তৈরি করা সম্ভব। কিন্তু দীর্ঘ ৩ বছরের এই নারকীয় যুদ্ধের সবচেয়ে মারাত্মক, গভীরে রোপিত এবং রক্তক্ষয়ী ক্ষতটি লুকিয়ে রয়েছে অন্য এক স্পর্শকাতর জায়গায়, যা বিশ্বের কোনো কারখানায় তৈরি করা যায় না, আর ব্যাংক ভর্তি অর্থ দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয়। সেটি হলো তাদের অমূল্য মানব সম্পদ, অভিজ্ঞ এবং পেশাদার সেনাদের জীবন ও শারীরিক মানসিক সক্ষমতা। প্রকাশিত সরকারি এবং অনুসন্ধানী ডেটা অনুযায়ী এই যুদ্ধে কেবল সামরিক বাহিনীর ভেতরেই প্রাণ হারিয়েছে ১১৩৮ জন তরটাটকা ও প্রশিক্ষিত সেনা। কিন্তু পরিসংখ্যানের চেয়েও ভয়াবহ বাস্তবতা দৃশ্যমান হাসপাতালের পুনর্বাসন কেন্দ্র। প্রতিবেদন অনুযায়ী প্রায় ১১,৭৩০ জন সেনা অত্যন্ত গুরুতর শারীরিক পঙ্গুত্ব এবং চরম মানসিক আঘাত নিয়ে বেঁচে আছেন। তাদের একটি বিশাল অংশ চিরতরে তাদের কর্মক্ষমতা এবং স্বাভাবিক জীবনযাপন হারিয়ে পঙ্গু হয়ে গেছেন। শারীরিক অঙ্গহানির চেয়েও হাজার হাজার তরুণের মস্তিষ্কে গেঁথে যাওয়া যুদ্ধক্ষেত্রের নারকীয় স্মৃতির ট্রমা ও বিষণ্ণতা পুরো ইসরায়েলি সমাজ ব্যবস্থাকে এক গভীর মনস্তাত্ত্বিক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং প্রতিদিনের চোখের সামনে সহযোদ্ধার অঙ্গচ্ছেদ দেখার পরম মানসিক চাপে শেষ পর্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন খোদ এলিট ও পেশাদার ইসরায়েলি কমান্ডাররাও। ৩ বছর ধরে একটানা বুলেট এবং বোমার মুখে থেকে আইডিএফ এর প্রথাগত কমান্ড কৃষ্টি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
সম্মুখ সমরে বা ফ্রন্ট লাইনে নেতৃত্ব দেবার বিরল সুযোগ পাওয়া সত্ত্বেও অভিজ্ঞ অফিসার এবং প্রবীণ সেনাদের বড় একটি অংশ এখন সেই কমান্ডিং দায়িত্ব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তাদের একটি দাবি, তাদেরকে যুদ্ধক্ষেত্রের পেছনের তুলনামূলক নিরাপদ ও ঝুঁকিহীন প্রশাসনিক দায়িত্বে বদলি করা হোক। আর যারা তা পারছে না, তাদের মধ্যে শত শত পেশাদার সেনা সরাসরি সেনাবাহিনী থেকে আগাম পদত্যাগপত্র জমা দিয়ে স্থায়ীভাবে বাহিনী ছেড়ে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। পেশাদার সেনাদের এই ভয়াবহ ঘাটতি ও রণক্ষেত্রের শূন্যতা পূরণ করতে গিয়ে ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রকে এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে তাদের সাধারণ নাগরিক বা রিজার্ভ বাহিনীর ওপর। প্রতিদিন গড়ে প্রায় ৫,০০০ রিজার্ভ সেনাকে জরুরি ভিত্তিতে সক্রিয় ডিউটিতে ধরে রাখতে হচ্ছে। আর এই বিশাল সামরিক জনশক্তিকে তাদের মূল চাকরি বা ব্যবসা থেকে দূরে রেখে সেনাবাহিনীতে ধরে রাখার অর্থনৈতিক ধাক্কা ইসরায়েলি অর্থনীতিকে সরাসরি দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। মারিফের অর্থনৈতিক বিশ্লেষণে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। কেবল গত বছর রিজার্ভ বাহিনীর মাত্র ১ মাসের রক্ষণাবেক্ষণ, ভাতা, লজিস্টিক্স ও সক্রিয়করণের প্রত্যক্ষ খরচ দাঁড়িয়েছিল অবিশ্বাস্য ২১০ কোটি শেকেল, যা মার্কিন ডলারের ৭,০০০ মিলিয়নের বা ৭০ কোটি ডলার বেশি। মাত্র ৩০ দিনের সামরিক বাধ্যবাধকতা মেটাতে যে অর্থ ব্যয় হয়েছে, সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ইসরায়েলি বিমান বাহিনী অনায়াসেই ৭টি বিশ্বসেরা F-35 স্টিলথ যুদ্ধ বিমান কিংবা তাদের আর্মার্ড কোর প্রায় ৭০টি সর্বাধুনিক মার্কাভা ট্যাঙ্ক নিয়ে নিজেদের ক্ষয়প্রাপ্ত সামরিক প্রযুক্তিকে নতুন রূপ দিতে পারে। কিন্তু সেই অর্থ আজ কেবল বেসামরিক রিজার্ভ সেনাদের বেতন ও দৈনিক খরচের নর্দমায় ঢালতে হচ্ছে। দক্ষিণে গাজার সুড়ঙ্গ যুদ্ধ, উত্তরে লেবাননের হিজবুল্লাহর সাথে ভয়াবহ রকেট যুদ্ধ, পূর্বে অধিকৃত পশ্চিম তীরের ক্রমাগত অভ্যন্তরীণ বিদ্রোহ এবং উত্তর পূর্বে সিরিয়ার সীমান্ত সংকট, একযোগে ৪টি পৃথক ফ্রন্টে বিশাল সেনাবাহিনী মোতায়েন রাখতে গিয়ে আজ ইসরায়েল রাষ্ট্রযন্ত্র এক অভূতপূর্ব চতুর্মুখী ফাঁদে বন্দী। একদিকে তাদের অস্ত্র এবং গোলাবারুদের মূল গুদামগুলো শূন্য, অন্যদিকে সাধারণ নাগরিক ভিত্তিক অর্থনীতি ধসে পড়েছে এবং মানব সম্পদের উপর মানসিক এবং শারীরিক দেউলিয়াত্বেও নেমে এসেছে। এখন পুরো বিশ্বের সামরিক ও ভূ-রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রশ্নটি হল, এই দীর্ঘস্থায়ী এবং অন্তহীন সংঘাত যদি আরও চলতে থাকে, তবে ইসরায়েলের সামরিক ভাণ্ডার, বিপর্যস্ত অর্থনীতি এবং অবশিষ্ট মানব সম্পদের উপর এই চরম চাপ ঠিক কোথায় গিয়ে থামবে? কারণ মার্কিন অর্থ আর পশ্চিমা প্রযুক্তির জেরে নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার ট্যাঙ্ক কিংবা লাখ লাখ মিসাইল হয়তো কারখানায় নতুন করে বানিয়ে বা কিনে ফেলা যাবে, কিন্তু এই দীর্ঘ এবং লক্ষ্যহীন যুদ্ধের কারণে চিরতরে হারিয়ে যাওয়া প্রশিক্ষিত কমান্ডার, লাখ লাখ নাগরিকদের পঙ্গুত্ব এবং পুরো এক প্রজন্মের মানসিক সক্ষমতা ও মানব সম্পদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করতে ইসরায়েলকে কত শতাব্দীর সময় দিতে হবে তা আজ স্বয়ং ইতিহাসও জানে না।